ভূত, প্রেত ও আতঙ্কে ভরা আমাদের আজকের সত্যি ভূতের ঘটনাটি হলো দুর্ঘটনার রাতে, যেখানে আপনি শুনতে চলেছেন একটি সত্যি রোমহর্ষকর ভৌতিক ঘটনা। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার অনুরোধ রাখলাম। আর ভালো না লাগলে অবশ্যই একটি ডিসলাইক দিয়ে বুঝিয়ে দেবেন গল্পটি আপনাদের মনোভূত ছিল না। তাহলে শুনতে থাকুন দুর্ঘটনার রাতে। দাঁইহাট আর কাটোয়া জংশনের মাঝে গয়া প্যাসেঞ্জার যখন লাইন থেকে ছিটকে গেল তখন রাত প্রায় 10টা। যাত্রীদের আর্তচিৎকারে জায়গাটার তখন এক ভয়াবহ অবস্থা। ঘুটঘুটে অন্ধকার নির্জন প্রান্তরে রক্তমাখা অবস্থায় কুমুদ কয়েক মুহূর্ত কি যেন চিন্তা করল। তারপর কোনো রকমে সেই ধ্বংসস্তূপ থেকে উঠে দাঁড়ালো। বাঁ হাতটা যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছিল। ভয়ানকভাবে কেটে যাওয়া ছাড়া হাতের হাড়ও ভেঙেছিল বোধহয়। অন্ধকারে কামরার ভেতরে কিছুই দেখা যাচ্ছিল না। মনে হয় পায়ের তলাতে বোধহয় কোনো মানুষের অচৈতন্য দেহ। স্টেশন এখান থেকে অনেকটা দূরের পথ। কুমুদ হামাগুড়ি দিয়ে দরজার কাছে গেল। বাঁ হাতটা নাড়াতেই পারছিল না। ডান হাতে কোনো ক্রমে হাতড়ে কামরার বাইরে এলো। ইতিমধ্যে আরও অনেক যাত্রী কামরার বাইরে বেরিয়ে পড়েছে। তাদের মধ্যে কেউ কেউ ওর মতো আহত, কেউ বা আরও বেশি। কুমুদ এই পরিবেশে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারল না। হাতের যন্ত্রণা ক্রমাগত বাড়ছিল। রিলিফ ট্রেন কখন আসবে তারও কোনো ঠিকানা নেই। আর আশেপাশে গ্রাম থেকে সাহায্য আসতে হয়তো মাঝরাত গড়িয়ে যাবে। হাঁটতে শুরু করলো কুমুদ। ধান ক্ষেত আর মাঠের মধ্য দিয়ে হাঁটতে হবে ওকে। 2 ক্রোশ পথ পেরিয়ে তবেই ও পৌঁছাবে শ্রীবাটি গ্রামে। যন্ত্রণায় কাতরাতে পা চালাতে চেষ্টা করলো ও। মাইলখানেক পথ এবড়ো থেবড়ো ধান ক্ষেতের মধ্য দিয়ে হাঁটার ফলে পা দুটো আর চলতে চাইছিল না। কেমন যেন টলতে লাগলো ওর পা। মাথার মধ্যে হঠাৎ কে যেন হাতুড়ি পেটাতে শুরু করেছে তখন। সেই মুহূর্তে হঠাৎ ভূত দেখার মতো চমকে উঠল কুমুদ। সামনে একটা একতলা পাকা বাড়ি। হঠাৎ ধান ক্ষেতের শেষের বাড়িটা দেখে খানিকটা আশার আলো দেখতে পেল। তৃষ্ণায় বুকের ছাতি ফেটে যাচ্ছিল। আর কিছু নাই হোক, ওই বাড়িতে 1 গ্লাস জল নিশ্চয়ই পাওয়া যাবে। বাড়িটার সামনে এসে বাড়তি শক্তি এলো বুকে। বাড়িটা বসত বাড়ি না, ডাক্তারখানা। দরজার ওপারে ছোট্ট একটা সাইনবোর্ডে লেখা দাতব্য চিকিৎসালয়। কিন্তু ডাক্তারখানার দরজা বন্ধ। এত রাতে ডাক্তারবাবুকে কি পাওয়া যাবে? ডাক্তারখানার কাছাকাছি কোনো বাড়ি ওর চোখে পড়ল না। দূরে কয়েকটা বাড়ি দেখা যাচ্ছিল বটে, কিন্তু পথ অনেকটা। ডাক্তারবাবু এই বলে চিৎকার করতে করতে কুমুদ প্রাণপণ শক্তিতে দরজা ধাক্কাতে শুরু করলো। ওর মনে হলো গলা দিয়ে কোনো আওয়াজ বেরোচ্ছে না। আর কয়েকবার নিষ্ফল ধাক্কা মারতে চেষ্টা করলো। তারপরেই ওর শরীরটা ডাক্তারখানার দরজার উপরে বিকট শব্দ করে পড়ে গেল। গোঙানির মতো অস্পষ্ট কয়েকটা আওয়াজ করে জ্ঞান হারালো কুমুদ। এমনি অবস্থায় কেটে গেল বেশ কিছুক্ষণ। কুমুদের যখন জ্ঞান ফিরল তখনও ভোরের আলো ফোটেনি। ও দেখল একটা ঘরের মধ্যে শুয়ে আছে। ঘরে
আসবাবপত্র বলতে খাট, টেবিল, চেয়ার আর একটা বন্ধ আলমারি। দেওয়ালে একটা বাঁধানো ফটোগ্রাফ আর বড় একটা কাঠের র্যাকে বিভিন্ন আকারের শিশি বোতলে ভর্তি ওষুধপত্র। টেবিলের উপরে হ্যারিকেনের মৃদু আলো জ্বলছিল টিমটিম করে। হঠাৎ এমন একটা অচেনা পরিবেশে নিজেকে আবিষ্কার করে প্রথমটায় হকচকিয়ে গিয়েছিল ও। ধরপড় করে উঠে বসলো বিছানায়। বাঁ হাতটায় প্লাস্টার করা, হাতটা গলার সঙ্গে ঝুলানো। ঠিক তখনই অচেনা একটা স্বরে চমকে উঠল কুমুদ। কেমন লাগছে এখন? আগের থেকে নিশ্চয়ই অনেকটা সুস্থ। কুমুদ ফেল ফেল করে তাকিয়ে রইল সামনের দিকে। ওর সামনে একজন 25-26 বছরের যুবক স্টেতো হাতে দাঁড়িয়ে। যুবক ডাক্তারটি এগিয়ে এলো ওর দিকে। ওর হাতের প্লাস্টারে কয়েকবার আঙুল ছুঁয়ে বুকে পিঠে স্টেথোগ্রাফ বসিয়ে পরীক্ষা করল। তারপর নাড়ি দেখে বলল, ঠিক আছে। আমি এখানে কেন? কি হয়েছিল আমার? কুমুদ অবাক চোখে তাকিয়ে রইল। সে কি কিছু মনে নেই? ট্রেন অ্যাক্সিডেন্ট। ডাক্তারবাবুর কথা শেষ না হতেই কুমুদের চোখের সামনে ভেসে উঠল ট্রেন অ্যাক্সিডেন্টের সেই ভয়াবহ দৃশ্য। ও চকিতে নিজের প্লাস্টার করা হাতটা চেপে ধরল, নাড়ালেও কয়েকবার। আশ্চর্য, যন্ত্রণার বিন্দুমাত্র অনুভূতি নেই। যুবক ডাক্তারটিকে এতক্ষণ ওর কৃতজ্ঞতা জানানো হয়নি। বেমালুম ভুলে গিয়েছিল সব। লজ্জায় কান দুটো লাল হয়ে উঠল কুমুদের। বলল, আমাকে ক্ষমা করবেন ডাক্তারবাবু, কিছু মনে ছিল না আমার। ক্ষমা টমার কথা কি বলছেন? অন্ধকারে পথ চিনে আসতে পেরেছিলেন বলেই না ঠিকমতো চিকিৎসা হলো। তা ঠিক, কিন্তু আপনার ফিজ? টাকা পয়সা এখানে লাগে না, এটা দাতব্য চিকিৎসালয়। আমি তাহলে এখন উঠি? আমাকে আবার সেই শ্রীবাটি গায়ে যেতে হবে। আগে সকাল হোক, বাকি রাতটুকু এখানেই বিশ্রাম করে যান। হ্যারিকেনের সেই ঝাপসা আলো আধারিতে ডাক্তারবাবু বন্ধ আলমারির দিকে এগিয়ে গেলেন। কুমুদ আর কোনো কথা বলল না। দীর্ঘ নিঃশ্বাস ফেলে জানালার বাইরের দিকে তাকালো। এখনো তারা দেখা যাচ্ছিল আকাশে। কুমুদ শরীরটাকে এলিয়ে দিল বিছানায়। ডাক্তারবাবুর প্রতি কৃতজ্ঞতায় মন ভরে উঠল ওর। যে নিঃস্বার্থ সেবার নিদর্শন যুবক ডাক্তারটি দেখালেন তা তুলনাহীন। কিন্তু ডাক্তারবাবুর নামটা তো জানা হলো না। হঠাৎ কোথায় গেলেন উনি? ঘরের দরজায় খিল লাগানো, খিড়কির দরজাও বন্ধ। কুমুদ কয়েকবার ডাক্তারবাবু বলে ডাকলো, কোনো সাড়া পেল না। ঘরের মধ্যে এদিক ওদিক দেখল, কিন্তু কোথাও তার হদিশ নেই। ক্লান্তিতে দু চোখ বুজে আসছিল ওর, আর জেগে থাকতে পারল না কুমুদ। ভোর না হতে হতেই হইচই পড়ে গেল গ্রামে। ট্রেন অ্যাক্সিডেন্ট দেখতে গাঁয়ের সব লোক তখন ছুটছে রেল লাইনের ধারে। হঠাৎ কড়া নাড়ার শব্দে ঘুম ভেঙে গেল কুমুদের। আগের চেয়ে ওর শরীর তখনও অনেকটা সুস্থ। বাঁ হাতের প্লাস্টার শুকিয়ে খটখটে। খাট থেকে নেমে দরজার দিকে এগিয়ে গেল ও। ডান হাতে খিল খুলে দেখল বাইরে একজন মধ্যবয়সী ভদ্রলোক দাঁড়িয়ে। এক নজর দেখেই কুদুম বুঝতে পারল আগন্তুক ভদ্রলোক একজন ডাক্তার। ভদ্রলোক অবাক চোখে কুমুদের পা থেকে মাথা অবধি একবার দেখলেন। ভদ্রলোকের হাতে একটা চামড়ার ডাক্তারি ব্যাগ, গলায় ঝোলানো স্টেথোস্কোপ। ডাক্তার ভদ্রলোক বিস্ময়ে জিজ্ঞেস করলেন, আপনি এখানে কি করে এলেন? আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। কুদুম বলল, কাল রাতে ট্রেন অ্যাক্সিডেন্টের পর এখানে এসেছিলাম। বাঁ হাতটা ভেঙে গিয়েছিল,
এখানে যে ডাক্তারবাবু ছিলেন তিনি আমার হাত প্লাস্টার করে রাতটুকু বিশ্রাম নিতে বলেছিলেন। ডাক্তারের চোখে মুখে বিস্ময়। আমি ছাড়া অন্য কোনো ডাক্তার তো এখানে নেই, আর কম্পাউন্ডার যিনি আছেন তিনি তো কাল রাতে আমার সঙ্গেই গিয়েছিলেন। এতক্ষণ হয়তো উনি সদর হাসপাতালে ট্রেন অ্যাক্সিডেন্টের রিপোর্ট দিতে পৌঁছে গেছেন। তাহলে উনি কে? কুমুদ হাঁ হয়ে গেল ডাক্তারের কথায়। ডাক্তারবাবু কুমুদকে খাটে বসালেন, হাতের ব্যাগ টেবিলে রেখে জিজ্ঞেস করলেন, যিনি আপনার ট্রিটমেন্ট করেছিলেন তিনি কি এই ঘরের তালা খুলেছিলেন? সে কথা তো বলতে পারবো না, কুমুদ বলল। আমি এখানে পৌঁছেই জ্ঞান হারাই। তারপর গল্পটি কেমন লাগলো? ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর দ্বিতীয় ভাগ শোনার জন্যে গল্পটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।